2700 ক্ষমতা সম্পূর্ণ পাম্পে 63,000 লিটার জল তুলতে কতটা সময় লাগবে আমাদের বের করতে বলেছে। দেখি চলো। পাম্প, তাই তো, পাম্প, পাম্প। আর এখানে কি দিয়েছে? লিটার, লিটার বা পরিমাণ এখানে ধরে নেব। আবার এখানে কি দিয়েছে? 8 ঘন্টা সময়, ঘন্টা বা সময়। এটা পাম্প বা যন্ত্র। যন্ত্র তো দেখো, 500 ক্ষমতা সম্পন্ন পাম্প এটা দিয়েছে 5 অশ্ব ক্ষমতা। এটা অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার লিখতে পারি এখানে, পাম্প বা যন্ত্র। কত? 3600 লিটার জল তুলতে পারে কত সময়ে? 8 ঘন্টায়। দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 3600 লিটার জল তোলে 8 ঘন্টায়। তাহলে আমাদের কি বলছে? 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলবে কত ঘন্টায়? এটা যন্ত্র লেখে এখানে লিখতে পারো অশ্ব ক্ষমতা বা এইচপি। অশ্ব ক্ষমতা বা এইচপি, হর্স পাওয়ার, পাম্প। তো দেখি আমরা প্রথমে আমরা কি করব, এই যে ঘন্টার সঙ্গে অশ্ব পাওয়ারের তুলনা করব। দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প যদি 8 ঘন্টা সময় লাগে একটা নির্দিষ্ট জল তুলতে, তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের কত সময় লাগবে? নিশ্চয়ই কম সময় লাগবে, কেননা এটার পাওয়ার বেশি এবং জলের পরিমাণও বেশি তুলবে। কেননা 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যে শক্তি, তার থেকে 7 অশ্ব ক্ষমতার শক্তিটা বেশি। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ মোটরে যদি 8 ঘন্টা সময় লাগে, তাহলে দেখো 7 অশ্ব ক্ষমতা, তার মানে এ আরও স্পিডে জল তুলবে, তাহলে এর সময়টা লাগবে কি? কম। তাহলে দেখো, এটা বাড়লে পারে সময়টা কমছে। এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব এইচপির সঙ্গে ঘন্টা সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। অতএব এইচপি, আমি এইচপি লিখে দিলাম অসংখ্য সঙ্গে ঘন্টা বা সময়ের, ঘন্টার সম্পর্ক ব্যস্ত, ব্যস্ত সম্পর্ক। এবার দেখো আমার লিটারের সঙ্গে ঘন্টার সম্পর্কটা কি দেখি। 3600 লিটার জল তুলতে কত সময় লাগছে? 8 ঘন্টা। তাহলে 36,000, তো 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? নিশ্চয় বেশি লাগবে, কেননা 36,000-ই যদি 8 ঘন্টা লাগে, তো 63,000-এ বেশি লাগবে। তাহলে বেশি, দেখো বাড়ালে বাড়ছে, তাহলে এটা কি হবে? সরল সম্পর্ক। আবার দেখো, লিটার বা পরিমাণের সঙ্গে লিখতে পারি পরিমাণের সঙ্গে কিসের? ঘন্টা, ঘন্টার সম্পর্ক কি? সরল, সরল ভেদ। তাহলে আমরা জানি কি
যদি ব্যস্ত হয় তাহলে কি হবে, এটা উপরেই থেকে যাবে। আমরা এবার এটা উপরেই থেকে যাবে, এবং যদি সরল হয় তাহলে কি হবে, এটা উল্টে যাবে সরল সম্পর্কে। তাহলে আমরা লিখবো এখানে 63,000 বাই 36,000 ইন্টু 8 লিখে দেবো। 8 ঘন্টা, 3 শূন্য 3 শূন্য কাটা, যদি এখানটাতে 9 দিয়ে কাটাকাটি যাবে, এটা 6 9 4 9 36, 7 9 63, 7 7 9 63, এই 7 কাটা গেলে থাকে 4 9 36, 4 9 36, 4 2 8, 10 ইকুয়াল টু 10। অতএব 10 ঘন্টা সময় লাগবে। দেখো আমাদের কি বলেছিল, সাতাশশো ক্ষমতা পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তো 10 ঘন্টা আমাদের সময় লাগবে। তো 6 দাগের অঙ্কটা কি বলছে দেখি। একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ ও 3 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ দুটো মোটর আছে। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন এবং 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন দুটো মোটর আছে একটি কারখানায়। তো 5 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ মোটর 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খায়। তো কত, আমরা যদি 5 অশ্ব ক্ষমতাটা চালাই তাহলে 8 ঘন্টায় খাচ্ছে 20 একক। তাহলে দেখো কি বলছে, 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খাবে। তো কত একক বিদ্যুৎ খরচ হবে আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে বের করতে বলেছে। তো আমরা দেখি কি বলছে 6 অঙ্কটা। অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা বা এইচপি। তারপর কি বলেছে এখানে, 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খায়। তাহলে ঘন্টা বা সময় আর কি বিদ্যুৎ বা ইলেকট্রিক। বিদ্যুৎ বা ইলেকট্রিক। তো দেখো কি বলেছে আমাদের, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর কত ঘন্টা চালালে, 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে কি বলেছে আমাদের, 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে। তো আমরা কি করব, প্রথমে একটাকে বাদ রেখে এইটার সঙ্গে এটার কোন সম্পর্ক আছে দেখব, তারপরে এইটাকে বাদ রেখে এটার সঙ্গে এটার কোন সম্পর্ক আছে বের করব। তো চলো আমরা আগে দেখি। অতএব আমরা এইচপিটা লিখছি সহজে। এইচপি এর সঙ্গে বিদ্যুৎ এর কি সম্পর্ক দেখো, যদি 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 20 একক বিদ্যুৎ খায়, তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর কত বিদ্যুৎ খাবে? নিশ্চয়ই কম খাবে এটা, কেন এর ক্ষমতা কম, এর ক্ষমতাটাও কম এবং বিদ্যুৎ খরচাটাও কম। তাহলে 3 এ যখন কমাচ্ছে তখন
ইলেকট্রিকের খরচা কমছে। অতএব এটা সরল সম্পর্ক হবে। এর সরল সম্পর্ক। আবার দেখো, এবার ঘন্টার সঙ্গে বিদ্যুতের সম্পর্কটা দেখি। যদি 8 ঘন্টা করে চলে তাহলে 20 একক বা 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাহলে যদি 10 ঘন্টা চলে তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? নিশ্চয়ই বেশি হবে, কেন 8 ঘন্টায় চললেই যদি 20 ইউনিট খায় তো 10 ঘন্টা এটাও তো বাড়ছে, তো বাড়ালে এটাও বাড়বে। অতএব আবার কি ঘন্টার সঙ্গে বিদ্যুৎ এর সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হবে দেখো, আমরা জানি নিচেরটা উপরে বসে যাবে, ইন্টু এই নিচেরটা উপরে বসে যাবে 10/8 ইন্টু 20। তা আমরা যদি কাটাকাটি করি দেখো, 4 5 20, 4 2 8, 2 5 2 10, এই 5 কেটে গেল, কত করে থাকলো? 3 5 3 5 15। অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তো 14 জন লোক 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে, 14 জন লোকে 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তো পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। তো পুজোর সময়তে কি অর্ডার আসলো? যে 300টি শাড়ি যোগান দিতে হবে 10 দিনের মধ্যে। তো আবার তো 14 জনে 12 দিনে 210টি শাড়ি বুনতো, সেখানটাতে 10 দিনে দিনটাও কমছে এবং শাড়ির সংখ্যাটাও বাড়াচ্ছে। তো 10 দিনে কতটি? 300টি শাড়ি, যেখানে 210টি বুনতো সেখানে 300টি শাড়ি আমাদেরকে রেডি করতে হবে। অর্ডার এলো, সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখে। কি বলেছে? আরও কতজন, তার মানে 14 জন ছিল, আরও কতজন যোগ দিতে হবে। তো 14 জনে তো 12 দিনেই লাগতো 210টি শাড়ি বুনতো 14 জন লোকে। তাহলে এখানটাতে 10 দিন, মানে দিনও কমিয়েছে আবার শাড়ির সংখ্যা বেড়েছে। তার মানে তো এখানটাতে বোঝাই যাচ্ছে যে লোকের যোগান বেশি অবশ্যই লাগবে। তো আমরা দেখি জোন, প্রথমে আমরা লিখব জোন বা লোক, তারপর কি আছে? দিন, বা এখানে শাড়ি লিখি, দিন আর শাড়ি, তাই তো হলো দিন বা সময়। এবার বলছে শাড়ি বা দ্রব্য, যে কোনো দ্রব্য হতে পারে। তো দেখো কি বলছে, 14 জন লোক 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তো 14 জন লোকে কত দিনে? 12 দিনে কটি শাড়ি বুনতে পারে? 210টি শাড়ি। তাহলে এখন কি বলছে? 10 দিনে 300টি শাড়ি বুনতে আরও কতজন লাগবে? এক্সট্রা লোক। আমাদের কি বলেছে? কতজন লোক বলেনি, এখানে বলেছে কি দেখো, আরও কতজন।
তার মানে কতজন লোক লাগবে আমরা আগে প্রথমে কতজন লাগবে তারপরে বের করি, তারপরে আরো কতজনটা বের হবে। তো আমরা যদি একটা বাদ রাখি, আগে এইটার সঙ্গে আর এইটার সঙ্গে বাদ রেখে দেখি সম্পর্কটা কি জনের সঙ্গে শাড়ির। যদি 14 জন লোক 210টি শাড়ি বলে নির্দিষ্ট একটা সময়ে একদিনে ধরে নিতে পারো তোমরা, একদিনে যদি 14 জন 210টি শাড়ি বনে 14 জন লোকে, তাহলে 300টি শাড়ি বনতে কত সময় লোক লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে বাড়ালে বাড়ছে, এটা হবে কি সরল সম্পর্ক। অতএব জনের সঙ্গে শাড়ির সম্পর্ক সরল ভেদ আছে, সরল ভেদে আছে। এবার আমরা দেখব কি শাড়িটাকে বাদ রেখে জনের সঙ্গে দিনের সম্পর্কটা দেখি। এবার আবার দেখো 14 জন লোকে একটা নির্দিষ্ট শাড়ি, ধরো 210টি যদি তুমি ধরে রাখো, যে কোনো একটা নির্দিষ্ট শাড়ি বা দ্রব্য 14 জনে যদি 12 দিন লাগে, তাহলে 210টি ধরো 14 জনে যদি 12 দিন সময় লাগে, তাহলে দিন সংখ্যা কমছে। তাহলে 210টি শাড়ি তৈরি করতে কী করতে হবে? লোক সংখ্যা বাড়াতে হবে, কেন দিন কমালে তো লোক বাড়াতেই হবে। তাহলে কি হবে দেখো, 14 জনে যদি 12 দিন লাগে 14 জনে, তাহলে 10 দিনে বেশি লোক লাগবে, কেন আমাকে তো সময়টা অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে। মানে হয় আমার হাতের স্পিড বাড়াতে হবে, নাহলে পরে কী হবে, নাহলে লোক বাড়াতে হবে। তো আমাদের তা লোকের কথা বলেছে, সেহেতু আমরা লোক বাড়বে, তো বাড়ালে কমছে। আর এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। আবার জনের সঙ্গে শাড়ির দিনের সম্পর্ক ব্যস্ত ভেদ আছে। তাহলে হলো আমাদের ব্যস্ত ভেদে। দেখি আমরা কি করবো, এখানে 14 আছে, 14 লিখে দেবো এখানে প্রথমে। কত একটু কি আছে, এটা ব্যস্ত ভেদে। তো ব্যস্ত ভেদে যদি থাকে দিনের সঙ্গে জনের সম্পর্ক, ব্যস্ত ভেদ যদি থাকে কি করবো আমরা, উপরেরটা উপরে লিখে দেব এবং নিচেরটা নিচে। এইটা আছে কি আমরা বলেছিলাম, দেখো জনের সঙ্গে শাড়ির সম্পর্ক সরল ভেদ মানে এইটাকে আমরা উপরে লিখব, বাই 210টাকে নিচে। তো এই শূন্য যদি কেটে দিই, এই শূন্য কেটে দাও, তাহলে 3 7 21, 7 7 2 14, কত হলো 24, 12 24 ইকুয়াল টু 24 জন। দেখো আমাদের 300টি শাড়ি বুনতে কত 24 জন লোক লাগবে 10 দিনে লাগবে 24 জন। তাহলে কি এখানটাতে বলেছে আরও কতজন তাই বলেছিল, তা আমাদের ছিল কত 14 জন। তা আমাদের এক্সট্রা কত লেগেছে সেটা বের করতে বলেছে, যেহেতু এটা আরও আছে, আরও বলেছে এখানে, তা আরও কতজন, তাহলে আমাদের শাড়ি বানাতে আরও আমাদের দেখো এক্সট্রা লোকের কথা বলেছে, যেহেতু 24 জন লাগছে, সেহেতু 24 থেকে আমরা 14 মাইনাস করবো, যেগুলো 10 জন লাগবে। আমাদের যেহেতু কতজন এক্সট্রা লাগবে বলেছিল লোক পুজোর মৌসুমে, তাই 14 আর 10-এ 24, 10 জন লোক আমাদের এক্সট্রা লাগবে।
তো দেখো কি বলছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনের জাহাজে মাল নামানোর বরাত পেল। দেখো এখানে কি বলছে, একটি সংস্থা, কোনো একটা সংস্থা মনে করো কাজের কন্ট্রাক্ট নিল, সে যে কেউ হতে পারে। তো 10 দিনে একটি জাহাজের মাল নামানোর বরাত পেল, কত দিনে? 10 দিনে কাজটা কমপ্লিট করতে হবে। তো সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তো কতজন? দেখো 10 দিনের বরাত পেয়ে 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটি 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা তৈরাসিক পদ্ধতিতে দেখি। এখানে বলেছে আরও কতজন, মানে এক্সট্রা কতজন লোক নিয়োগ করতে হবে, দেখি আমরা তাহলে। তো কতজনের বরাত পেয়েছিল? 10 দিনে জাহাজটির বরাত পেয়েছিল, তো তার জন্য লাগিয়েছিল কত? 280 জন। এবং জাহাজটি 3 দিন পরে 1/4 সম্পূর্ণ হয়েছে। তো আমাদের বাকি দিন কত পড়ে আছে দেখব, এবং অবশিষ্ট সময় কত পড়ে আছে দেখি আমরা, আগে আগে বের করতে হবে। তো আমাদের দিন, অবশিষ্ট কাজ আগে বের করি। হ্যাঁ, ধরি মোট কাজটি ধরো মনে করো যে এই একটি জাহাজ, তাই তো, এই জাহাজে মাল ভর্তি আছে, জাহাজে মাল ভর্তি আছে। তো এটা আমাদের খালি হয়েছে কত? এই অংশটুকু 1/4 খালি করেছে কত দিনে? তো এটা 3 দিনে। আর আমাদের এইটার বরাতটা কত দিনে পেয়েছিল? টোটাল যে মালটা সেটা 10 দিনে আমাদের খালি করতে হবে। তো 3 দিনে আমরা করলাম কি, 1/4 খালি করলাম, তাহলে পড়ে থাকলো কত? দেখো আমরা পড়ে থাকলো কত, জাহাজটি মনে করে যে টোটালটা 1 অংশ, তাহলে আমি 1 অংশ থেকে এটা বাদ দিলেই পেয়ে যাব। এবং বাকি দিন, দিন কত পড়ে আছে? আমাদের 3 দিন কাজ করেছে, এত অংশ করেছে, তাহলে আমরা যদি 3 দিনে 10 থেকে 10 দিন থেকে 3 দিন মাইনাস করি, তবে এইটা কত দিন? তাহলে এইটা কত দিনে? 7 দিনে। এটা যদি আমি 3 দিন মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখো, 7 দিনে এই যে অংশটা, কত অংশ কাজ করে আছে। তো এটা যদি আমি 1 দিয়ে লসাগু করি, দেখো তোমরা বের করে ফেলবে। তো এটার লসাগু হবে 4। তো 4 মাইনাস 1 ইকুয়াল টু 3/4। তো এই 3/4 অংশ কাজটা 7 দিনে কমপ্লিট করতে হবে। তো কতজন লাগবে আমাদের এভাবে বের করতে হবে। তো আমরা আগে বের করব, দেখি। ধরি মোট কাজ 100 ধরি এখানে মোট আমাদের আগে বের করতে হবে কত অংশ। মোট কাজ 1 অংশ। তো 3 দিনে সম্পূর্ণ হয়েছে কত অংশ? 3 দিনে সম্পূর্ণ হয়েছে 1/4 অংশ। তাহলে অবশিষ্ট আমাদের কি এবার বের করবো? অবশিষ্ট কাজ, কত কাজটা আমাদের পড়ে আছে। 1 অংশ কাজ থেকে 1/4 3 দিনে সম্পূর্ণ করেছে। তো অবশিষ্ট কাজ এবং অবশিষ্ট দিন আমরা বের করবো। 10 দিনে 1 অংশ কাজ করতে হবে। এখানটাতে একবারই করে দিই, 10 দিনে, হ্যাঁ 10 দিনে 1 অংশ কাজ কমপ্লিট করতে হবে। তো 3 দিনে, এবার অবশিষ্ট দিন যদি ধরি, অতএব অবশিষ্ট দিন, দেখো দিন কত? 10 দিন ছিল মোট, মাইনাস 3 যেগুলো 7 দিন। এবং অবশিষ্ট কাজ, আবার অবশিষ্ট কাজ দেখো কত আছে। তো আমরা এক অংশ যদি মোট কাজটা হয়, 1 অংশ যদি আমাদের মোট কাজ হয়,
তাহলে একাংশ থেকে আমরা কি করব, এই যে কাজটা 3 দিন হয়েছে একের 4 অংশ বাদ করব। তাহলে এটা কি হবে দেখো, আমরা 4 লসাগু নিলাম, দিয়ে 4 4 কিছু নয় মানে 1 আছে, তো 4 একে 4, 4 একে 4, এটা 4 - 1 আমরা পেয়ে গেছি কত অবশিষ্ট দিন। অবশিষ্ট আমরা বের করেছি কি, অবশিষ্ট যে অংশ কাজটা বাকি আছে এবং অবশিষ্ট দিন। তো অবশিষ্ট জন কতজন লাগবে আমরা দেখি। তো দেখো জন, তো আমরা কি করবো এবার, দিন দিন বা সময়, জন বা এটাকে জন, জন বা লোক বা সময়, এটা কাজ। অংশ বা কাজ, পরিমাণ, পরিমাণ। তো দেখো কতজন লোক আমাদের বলেছে, 280 জন লোকে কয় দিনে, 3 দিনে। দেখো 280 জন লোকে 3 দিনে কত অংশ কাজ করেছে, 1/4 অংশ। দেখো 3 দিনে 1/4 অংশ কাজ আমাদের 280 জন লোক করেছে। 1/4 অংশ কাজ 280 জন লোক 3 দিনে 1/4 অংশ কাজ করেছে। তাহলে এবার কতজন লোক, 7 দিন অবশিষ্ট, যেহেতু আমাদের 10 দিনের কাজটা বরাদ ছিল, কমপ্লিট করতে হবে। তো 10 দিনের মধ্যে আমরা 3 দিন তো কাজ হয়ে গেছে এবং 1/4 অংশ আমরা জাহাজটা খালি করে ফেলেছি। তো 3/4 অংশ আছে আমাদের এই 7 দিনের মধ্যে, এই যে 7টা দিন, এই 7 দিনের মধ্যে এই জায়গাটা পুরো যে অংশটা জাহাজের সেটা খালি করতে হবে। তো কত অংশ খালি জায়গাটা, 3/4 অংশ। এই ভর্তি জায়গাটা এটা তো খালি হয়ে গেছে, এই জায়গাটা ভর্তি আছে। তো আমাদের 3/4 অংশ কাজটা আমাদের শেষ করতে হবে 7 দিনের মধ্যে। তো কতজন লোক লাগবে, তো ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করবো আমরা। তো আমরা প্রথমে এটাকে বাদ রেখে এটার সঙ্গে দেখবো। দেখো জোরের সঙ্গে অংশের সম্পর্ক। যদি 280 জন লোক, যদি 280 জন লোক 1/4 অংশ কাজ করে, তাহলে 3/4 অংশ কাজ করতে কত সময় লাগবে। তো 3 ভাগ কাজ, 4 ভাগের মধ্যে, এই 4 ভাগ কাজের মধ্যে 1 ভাগ হয়েছে, 1 ভাগ এখনো পড়ে আছে আমাদের 3 ভাগ, 3 ভাগে পড়ে আছে কাজ। তো আমাদের যদি 280 জন এই 1 ভাগ কাজ করতে লাগে, তাহলে কি 3 ভাগ কাজ করতে নিশ্চয়ই বেশি লাগবে। তো আমাদের কি, আমাদের যদি কাজটা বাড়ে তাহলে লোকটাও বেশি লাগবে। তো এটা বাড়ালে বাড়ছে, সরল সম্পর্ক। তো হবে সরল সম্পর্ক। অতএব জনের সঙ্গে কিসের, কাজের, এটা আমি কাজ লিখছি, কাজের সম্পর্ক কি সরল, সরল ভেদে আছে, আছে। আবার আবার দেখো এবার আমরা এবার এইটাকে বাদ রাখবো, আমরা এই অংশটাকে এবার বাদ রেখে এইটার সঙ্গে আর এইটার সঙ্গে দেবো, দিনের সঙ্গে জনের সম্পর্ক দেখো। যদি 280 জন লোক 3 দিনে একটা কাজ, যে কোনো একটি কাজ, মনে করো একটা কাজ যদি 280 লোকের 3 দিন লাগে সময়, তাহলে 7 দিনে কতজন লাগবে। এই একই কাজ আমি 3 দিনে করব, তখন 280 জন লাগছে। তো ওই কাজটা আমি 7 দিনে করব, তাহলে কি হবে, লোক সংখ্যা কম লাগবে একদিনে। এই দেখো দেখো, এটা যদি আমাদের 3 দিনে করে এই কাজটা, তার প্রায় 3 9 27 90 92 93, 93-এর থেকে বেশি, 93 জন করে একদিনে লাগছে। তো এইটা 93 ইন্টু 93 ইন্টু 93, তো আমাদের 3 দিনে দেখো 3 9 27 79.1, 3.1, তো আমি 93 ধরলাম। তো 3 দিনে 93, তো এই যে কাজটা 280 জন
80 জন লোক মিলিয়ে যদি 7 দিনে করে তাহলে কি হবে? 7 দিনে 280 জনকে যদি ভাগ করো 7 দিয়ে, 280কে 7 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 7 দুগুণ 14, 14, 3 7 21, 4 7 28, 4 7 28, 28, 40 জন। দেখো তোমার 3 দিনে করলে 30 জন লাগছিল, আর 40 জন 7 দিনে যদি করে তো 40 জন করে লাগছে। তো একদিনে 40 জন লাগছে। তাহলে দেখো এখানটাতে বাড়ালে পারে লোক সংখ্যা কমছে, তাহলে কি হবে? বাড়ালে কমলে ব্যস্ত অনুপাত হবে। তো আমরা দেখবো আবার জনের সঙ্গে দিনের সম্পর্ক। আবার জনের সঙ্গে দিনের সম্পর্ক, ব্যস্ত ভেদে আছে। তাহলে ব্যস্ত যদি থাকে দেখো 280 ইন্টু ব্যস্ত ভেদে যদি থাকে তাহলে কি হবে? আমরা উপরেরটা উপরেই বসাবো। দেখো দিনের জনের সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্ত ভেদে ইন্টু জনের সঙ্গে অংশের সম্পর্ক সরল ভেদ আছে, মানে এইটাকে আমাদের উপরে বসাতে হবে সবসময়, মানে 3/1/4। তো আমরা কি জানি? দেখো 280 ইন্টু 3/7 ইন্টু এটা যদি ভাগ আকারে আছে গুণ আকারে নিয়ে যায় তাহলে কি হবে? দেখো 3/4 ইন্টু এই 4টা উপরে যাবে, একটা নিচে আসবে, একটা ঠিক থাকবে, তাহলে দেখো এটা হবে 4/1। তো 4/1 যদি হয় দেখো এই 4 কাটা 7, 4 7 28, 0 40, 7 4 7 28। তো দেখো 3 4 12, 3 12 36, 360 জন লোক। তো আমাদের 360 জন লোকে 7 দিনে কাজটা শেষ করবে। তো আমাদের কি বলেছে দেখো এখানে প্রশ্নটা আগে ভালো করে দেখো, যে ওই কাজটি সম্পন্ন করতে সময় মতো আরো কতজন লাগবে? তো 240 জন তো 80 জন ছিলই, তাহলে আর কতজন লাগছে তাই দেখো। অতএব কাজটি সময় মতো শেষ করতে যেহেতু আরো কথাটা এখানে বলেছে যে আরো কতজন লাগবে, তো আমাদের 360 থেকে যেহেতু 280 জন ছিল আমরা 280 জন মাইনাস করব, তাহলে কত হবে? 280, 80 আর 80 160, তার মানে 80 জন লোক আমাদের লাগবে।